নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হান্টেড স্ট্রিট প্যারানর্মাল। একটা ফ্যামিলির সাথে ঘটে যায় তার নিজের বাড়িতেই ভৌতিক ঘটনা এবং হাড় হিম করা ভৌতিক ঘটনা, যেটা শোনার পর আপনি আপনার নিজের বাড়িকেই সন্দেহের চোখে দেখবেন যে আমার বাড়িতেও এরকম কোনো ভূতের ঘটনা ঘটতে পারবে না তো। চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে কাহিনীর মধ্যে এগোনো যাক। এই ঘটনা শুরু হয়েছিল 2017 সালের কাছাকাছি, প্রায় আজ থেকে 7-8 বছর আগের ঘটনা। রাহুল নামে একজন ছেলে এবং তার ফ্যামিলির সাথে। রাহুলের বাবা ইন্ডিয়ান রেলওয়েতে কর্মরত ছিলেন, আর এদেরও শহরের মধ্যেই একটা বিশাল বড় বাড়ি ছিল, যে বাড়িটাতে এরা থাকতো সবাই। সময়ও খুব ভালোই পেরোচ্ছিল, কিন্তু ভালো সময় বলে না যে বেশি দিন স্থায়ী হয় না, এদের জীবনেও এরকম সুখের সময় বেশি দিন স্থায়ী ছিল না। হঠাৎ করেই রাহুলের বাবার একটা ভীষণ শরীর খারাপ করে যায়, হার্টের রোগ হয়, আর তা অপারেশন করার জন্য অনেক টাকার প্রয়োজন হয়। তার জন্য এরা শহরের মধ্যে যে বাড়িটা ছিল সেই বাড়িটা বিক্রি করতে বাধ্য হয়। সেই বাড়িটা বিক্রি করে দেয়। বাড়িটা বিক্রি হয় প্রায় 70 লাখ টাকার কাছাকাছি। ওই টাকাতে তার বাবার অপারেশন করা হয়। অপারেশন করার পর সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, কিন্তু তার বয়স হয়ে যায়, তাই সে আর জব করতে যায় না, সে বাড়িতেই থাকে। আর ও যে টাকাটা বিক্রি করেছিল তারও কিছু টাকা ছিল, অপারেশন করার পরেও তাদের হাতে কিছু টাকা ছিল। সেই টাকা দিয়ে ওরা একটা জায়গা কিনে এবং সেখানে একটা বাড়ি বানায়। বাড়ি বানানোর আগে পর্যন্ত তারা ভাড়া বাড়িতেই থাকতো। শহরের মধ্যে একটা ভাড়া বাড়িতে ছিল, আর যেখানে ওরা বাড়িটা বানাচ্ছিল সেটা একটু শহর থেকে একটু দূরে, মানে শহরতলি হয় না সেরকম জায়গায় ওটাতে বাড়িটা বানাচ্ছিল ওরা। কিছুদিনের মধ্যেই ওখানে একটা ছোট্টখাট্টো বাড়ি তৈরি করে নেয়। খুব বিশাল বড় বাড়ি নয়, ছোট্টখাট্টো একটা বাড়ি ওরা তৈরি করে নেয়। 2টো রুম, বারান্দা, কিচেন। স্টার্টিংয়ে তো তারা কিছু বুঝতে পারেনি, কিন্তু 10-15 দিন যাওয়ার পর থেকে তাদের মনে হতে থাকে যে এখানে যেন কিছুটা নেগেটিভিটি আছে, কোনটা নেগেটিভ এনার্জি এখানে আছে। তারা কিছু দেখতে পায় না কিছু, কিন্তু তাদের মনে হতে থাকে। আর মনে মনে নিজেরাই তার সলিউশনও বের করে নেয়। একটা হচ্ছে সলিউশন এই যে তারা হয়তো নতুন জায়গায় শিফট হয়েছে, আর নতুন জায়গায় গেলে মানুষের মন ঠিক থাকে না। তাহলে তাদের হয়তো মনটা ঠিক নেই, মনটা ঠিক করার প্রয়োজন। অ্যাকচুয়ালি মনটা ঠিক হবে এখানে বেশি দিন থাকার পরেই। আর যেহেতু এখানে রিসেন্টলি এসছে, তাই তাদের মনটা এই জায়গাটাকে ঠিক মতো অ্যাডজাস্ট করে নিচ্ছে না। তাই তাদের মনে হচ্ছে এখানে কিছু নেগেটিভ আছে, এখানে মন বসছে না। কিন্তু এই ধারণা ছিল তাদের সম্পূর্ণ ভুল। এমনই একদিন একটি রাতের ঘটনা। রাহুল বিছানায় ঘুমোচ্ছিল। হঠাৎই মধ্যরাত্রের কাছাকাছি, রাত 12টা কি 1টা হবে, এমন সময় হঠাৎ তার ঘুম ভেঙে যায়। তার মনে হয় তার বুকের উপর কিছু একটা ভারী জিনিস চাপা আছে। তো সে তার চোখ খুলে দেখে কি তার বুকের উপর একজন মহিলা বসে আছে। মহিলা ঠিক না, 20-22 বছরের একটা মেয়ে, যুবতী মেয়ে। প্রথমে হয়তো সে মনে করে যে এটা হয়তো স্লিপ প্যারালাইসিস হয় না, ঘুমের মধ্যে মানুষ অনেক কিছু দেখে যেটাকে, কিন্তু সে হাত পা নড়াচড়া করতে পারে। আর ওই যে তার বুকের উপর যে মহিলাটা বসে আছে তার চোখ জলজল করছে, আর এক দৃষ্টিতে রাহুলের দিকে তাকিয়ে আছে। রাহুল ভয় চিৎকার করে ওঠে, আর চিৎকার করার সাথে সাথেই ওই যে মহিলা ছিল তার বুকে বসে, ওই মহিলা 2 সেকেন্ডের মধ্যে পুরো যেন ধোঁয়ার মধ্যে মিলিয়ে যায়। যতক্ষণে তার বাবা মা ও রুমে আসে ততক্ষণে ওই মহিলার অস্তিত্ব তার রুমে ছিল না। সে তার বাবা মাকে পুরো ঘটনা খুলে বলে। তার বাবা মা তাকে বলে যে হয়তো কাজের স্ট্রেসের জন্য এরকম কিছু হচ্ছে। রাহুলও নিজের মনেকে সান্ত্বনা দেয়, হয়তো তারই মনের ভুল, কারণ কাজের চাপের জন্য হতে পারে, আদারওয়াইজ রাত্রিবেলায় কোনো দুঃস্বপ্ন হতে পারে। ঘুমের ঘরেই অনেক সময় হয় না, দুঃস্বপ্ন দেখলে মানুষ চিৎকার করে ওঠে। হয়তো রাহুলও মনে করছে তার সাথেও এটা দুঃস্বপ্নই ঘটেছে, কিন্তু আসলে এটা কোনো দুঃস্বপ্ন ছিল না, এটা ছিল বাস্তব সত্য। দিন যত যেতে থাকে ওই মেয়েটার আত্মা এদেরকে আরও বিরক্ত করতে শুরু করে, এদের উপর মানে ক্ষতি করার চেষ্টা করতে থাকে এদের উপর। প্রথম প্রথম কেবলমাত্র রাহুলই এই অ্যান্টিটিটাকে, মানে ওই যে মহিলাটা ছিল তাকেই দেখতে পেত। কিন্তু এখন মধ্যরাত্রে কখনো ওর বাবা, কখনো ওর মা রাত্রিবেলা ঘুম ভেঙে গেলে কী দেখতে পায়? কেউ হয়তো কিচেনে হেঁটে বেড়াচ্ছে, কেউ তার বেডরুমের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আর অদ্ভুতভাবে তাদের দিকে তাকিয়ে আসছে, তাদেরকে ডাকছে। এরকম নানা রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি তারা দেখতে পায়। তারা বুঝতে পারে যে এই বাড়িটা সম্পূর্ণ ভুতুড়ে হয়ে উঠেছে। কিন্তু এদের কাছে এখন ফাইন্যান্সিয়াল কন্ডিশন এরকম না যে তারা এই বাড়িটা ছেড়ে চলে যাবে। বাড়ি ছেড়ে দিয়ে অন্য কোনো জায়গায় যে ভাড়া নিয়ে থাকবে তারও উপায় নেই। এখন তো দিন দিন এর অত্যাচার এতটাই বেড়ে উঠেছে যে সন্ধে হওয়ার পরই, মানে সন্ধ্যাবাতি দেওয়ার পরেই ওই মেয়েটার কান্নার শব্দ বাড়ির বাইরে থেকে শোনা যাচ্ছে। কোনো মধ্যরাত্রে কান্নার শব্দ শোনা যাচ্ছে। এরা ঠিক বুঝে উঠতে পারছে না যে ওই মহিলাটা, মানে ওই যে মেয়েটা এদেরকে কোনো ইশারা করছে, কোনো সিগন্যাল দিচ্ছে, নাকি এরা ওর জায়গায় এসে বসবাস করছে। এরা ঠিক বুঝে উঠতে পারছিল না। তাই এরা একদিন, মানে তার পরের দিনই একটা মন্দিরের পূজারীর কাছে যায়। তাকে জিজ্ঞেস করে যে পুরোহিতমশাই, আমরা এখানে নতুন শিফট হয়েছি,
এই জায়গাটা কিনে একটা বাড়ি করে আমরা এই বাড়িতে শিফট হয়েছি। কিন্তু প্রথম দিকে সমস্ত নর্মালই ছিল, কিন্তু ধীরে ধীরে আমাদের সাথে এরকম ভৌতিক ঘটনা ঘটছে। আমরা বুঝতে পারছি না আসলে কি হয়েছে। আপনি যদি চলুন না আমাদের বাড়ি। তো পুরোহিত মশাই বলে, ঠিক আছে, আমি আগামীকাল যাব, আজ একটু পুজো অর্চনার কাজ আছে। তো ওই মহিলা ওই পুরোহিত মশাইকে তার বাড়িতে আসার নিমন্ত্রণ দিয়ে চলে আসে। পরের দিন সকাল 10টা নাগাদ ওই পুরোহিত মশাই তাদের বাড়িতে চলে আসে। কিন্তু বাড়িতে আসার পরেই, বাড়ির যে মেন দরজা ছিল, মেন দরজায় আসার পরেই ওই পুরোহিত মশাই দরজার সামনেই দাঁড়িয়ে যায়। বাড়ির ভেতর কিন্তু প্রবেশ করে না। আর সে বলে, কোনো মূর্খই হবে যে এই বাড়িতে বসবাস করবে। তো এই বাড়ির ছেলে রাহুল বলে, কি বলেন ঠাকুরমশাই, ঠিকঠাক বুঝলাম না আমি। তো ঠাকুরমশাই বলে, কোনো মূর্খই হবে যে এই বাড়িতে বসবাস করবে। তোমরা জানো না তোমরা কার সাথে বসবাস করছো, কার সাথে আছো এতদিন। যার সাথে তোমরা আছো সে হচ্ছে খুবই একটা ভয়ানক অতৃপ্ত প্রেতাত্মা। যে কোনো সময় যে কোনো কারোর জীবন নিতে পারে। কারোর জীবন নেওয়ার জন্য দুবারও ভাবে না। আর আমার কাছে এতটাও শক্তি নেই যে আমি এই অতৃপ্ত আত্মার সাথে লড়াই করতে পারবো। তাই আমি এই বাড়ির ভেতরে প্রবেশ করব না। আর তোমাদেরকেও বলে রাখি, তোমাদের আমার সাথে যে কথা আলাপ আলোচনা হলো, এটাও কিন্তু ওই অতৃপ্ত আত্মা শুনে ফেলেছে। তাই আজ রাত্রিবেলায় তোমরা কেউই ঘুমোবে না। যদি তোমরা ঘুমাও তাহলে কিন্তু ওই অতৃপ্ত আত্মা তোমাদের উপর বশ করে নেবে। আর রাত্রিবেলায় তোমাদের বাড়িতে যে আয়না আছে, সেই সমস্ত আয়নাকে কাপড় দিয়ে ঢেকে রাখবে। কারণ কি, এই যে নেগেটিভ এনার্জিগুলো আছে, এরা ওদের দুনিয়া থেকে আমাদের দুনিয়াতে আসার জন্য রাতের ঘুম বা আয়না এইসবই ব্যবহার করে তাদের দুনিয়া থেকে আমাদের দুনিয়া আসে আর মানুষকে প্রসেস করে নেয়, তারপর তার উপর নানা রকম ক্ষতি করে। তাই তোমাদেরকে আমি সাবধান করে দিলাম, আজকের রাতটা তোমাদের কাছে সময় আছে, কাল সকালেই আমার বাড়ি যেও, আমার মন্দিরে যেও। এই বলে ওই পুরোহিত মশাই ওই জায়গা থেকে চলে যায় ঠাকুর নাম জপ করতে করতে। সন্ধ্যা হয়ে আসে, এরাও বাড়ির যে সমস্ত দরজা জানলা আছে সমস্ত কিছু লক করে দেয়। তারপর ডাইনিং এরিয়া, সেই ডাইনিং এরিয়ার ভেতরে একটা রুম ছিল, যেটা একদম বাড়ির ভেতরে যেটা রুম, সেই রুমের মধ্যে এরা সবাই চলে আসে। ওখানে বিছানাপত্র পেতে নেয়, ওখানেই বসে পড়ে। কারণ কি, আজ রাতে তারা কেউ ঘুমাবে না। ওই রুমটাকেও আবার লক করে নেয়। বাইরে তো দরজাটা লক করেইছে, আর ভেতরে যে রুমটা আছে সেটাও লক করে নেয়। তারপর এরা বসে পড়ে। রাত্রি 12টা পর্যন্ত কোনো ওই ভৌতিক শক্তির এরা অনুভব করতে পারেনি। কিন্তু যখন রাত্রি 1টা বাজছে, তখনই বাইরে থেকে কারো কান্নার শব্দ, আর বাইরে যেন কোনো কুকুর ডাকছে, কোনো বিড়ালে কান্না করছে, এরকম শব্দ শুনতে পায় এরা। আর বাইরে ওই মেয়েটার কান্নার শব্দ তো আসছেই, কখনো কান্নার শব্দ, কখনো হাসির শব্দ, একটা মিক্সচার শব্দ, একটা ভয়ঙ্কর পরিবেশ, একটা ক্রিপি সাউন্ড আসছে বাইরে থেকে। কিন্তু এই শব্দটা বেশিক্ষণ ঘরের বাইরে ছিল না। এরপর ওরা যে রুমের ভেতর লক হয়ে আছে, রুমের বাইরে দুটো লক আছে, একটা মেন লক, তার ভেতরে যে দরজা আছে সেই দরজাও লক করা আছে। কিন্তু ওরা তো দুটো লকে আছে, এদের মনে হচ্ছে ওরা যে ভেতরে দরজা লক করে আছে সেই দরজাটায় কেউ যেন টোকা দিচ্ছে। মানে ওই যে প্রেতাত্মা, ওই যে মেয়েটা, ওই মেয়েটা বাইরের জানলাটা মানে বাইরের দরজাটা টপকে ভেতরের মধ্যে প্রবেশ করে গেছে। আর এদের মধ্যে মাত্র একটা দেওয়ালেরই গ্যাপ। এরা তো রুমের মধ্যেই ঠাকুর নাম জপ করতে থাকে, হনুমান চল্লিশা জপ করতে থাকে। আর ধীরে ধীরে সকাল হয়ে ওঠে। সকাল হলেই এরা স্নান টান করে ওই পুরোহিত মশাই যে মন্দির ছিল সেই মন্দিরে যায়। পুরোহিত মশাই এদেরকে পূজা পাঠ করে শুদ্ধিকরণ করে দেয়। তারপর এদের হাতে একটা করে তাবিজ বেঁধে দেয়, আর বলে, এই তাবিজটা তো বেঁধে দিলাম, এটা তোমাদের শুদ্ধিকরণের জন্য, কিন্তু তোমরা ভুল করেও আর ওই বাড়ির মধ্যে প্রবেশ করবে না। কারণ কি, ওই বাড়ির মধ্যে প্রবেশ করলেই ওই অতৃপ্ত আত্মা তোমাদের উপর আবার ভর করবে। আমার কাছে কিন্তু অতটা শক্তি নেই যে ওই অতৃপ্ত আত্মার সাথে আমি লড়াই করতে পারবো। আমার অতটা তন্ত্রমন্ত্রের জ্ঞানও নেই। অনেক সমস্যা হলেও এরা কিছুটা দূরে একটা বাড়ি ভাড়া নেয়, তারপর ওখানে শিফট হয়ে যায়। আর বাড়ির মধ্যে যে জিনিসপত্র ছিল সে তার আত্মীয়দের ডেকে নেয়, আর তার আত্মীয়দের সহায়তায় বাড়ির ভেতরে যে জিনিসপত্র ছিল সেই জিনিসপত্রগুলো বার করে নিয়ে আসে। এভাবেই কেটে যায় 2 বছরের কাছাকাছি। আর ওই ভৌতিক ঘটনা আর ঘটেনি। তো রাহুল ডিসাইড করেছে ওই বাড়িটাতে তো আর আমরা যাব না। কারণ কি, যদি ওই আত্মাটা আমাদের উপর আবার পুনরায় অ্যাটাক করে, তার থেকে বরং ভালো হবে আমরা যদি ওই বাড়িটাকে ভাড়ায় খাটানোর চেষ্টা করি, তাহলে একটা এক্সট্রা ইনকামও চলে আসবে। আর আমরা যেহেতু বাইরে আছি আর ওখানে যাবও না, তাই ওই বাড়িটাকে ভাড়ায় দেওয়া হয়। কিন্তু ভাড়ায় দেওয়ার পরেই কোনো ভাড়াটিয়াই আর ওই বাড়িতে স্টেবলভাবে থাকতে পারেনি। প্রত্যেকেই কিছুদিনের মধ্যেই
ওই সমস্ত ভৌতিক ঘটনা, প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখতে পায়। এবং ওই আত্মাটা যেটা আছে ওটা যেন খুব অফেন্সিভ হয়ে গেছে, খুব আক্রমণাত্মক হয়ে গেছে। ওই বাড়িতে যারা যারা রাত কাটিয়েছে তারা এই পরের দিন সকালে এটাই বলেছে যে এই বাড়িতে একটা ভয়ানক মেয়ে ঘুরে বেড়াচ্ছে। পরে খবর নিয়ে জানা যায় ওই জায়গাতে একটা মেয়েকে মেরে পুঁতে দেওয়া হয়েছিল। তারপর থেকেই ওই মেয়েটার আত্মা ওই জায়গাটাতেই বন্দি হয়ে আছে, আর আজও ওখানেই আছে তার মুক্তির অপেক্ষায়। রাহুলও আর দ্বিতীয়বার চেষ্টা করেনি ওই বাড়িটাকে ভাড়ায় খাটানো। রাহুলও এখন ওয়েল সেটেলড হয়ে গেছে, বাইরে নিজের বাড়ি কিনেছে, নিজের গাড়ি কিনেছে, নতুন জায়গায় জব করে, তার বাবা মায়ের সাথেই থাকে। কিন্তু এই বাড়িতে ঘটে যাওয়া যে ঘটনাগুলো সেগুলো সে আজও ভুলতে পারেনি, আর ভুলতে পারবেও না। তো বন্ধুরা, আজকের কাহিনী এ পর্যন্তই। আপনি যদি কাহিনী শেষ পর্যন্ত শুনে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, আর গল্পটিকে একটি লাইক দিয়ে আমাদেরকে আগে এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।